নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু শিক্ষা সঙ্গী। এই ক্লাসে আমরা তোমাদের পরিবেশ বিজ্ঞানের তাপ চ্যাপ্টারের অন্তর্গত অবস্থার পরিবর্তন ও লিনতাপের ধারণা সম্বন্ধে জানবো। আগের ক্লাসে আমরা তাপের পরিমাপ একক সম্বন্ধে ডিটেলে জেনেছি। ওই ভিডিওটা দেখে না থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে দেখে আসতে পারো। তাহলে আজকের টপিক নিয়ে শুরু করি। তোমরা ছোটবেলাতেই জেনেছো যে জল কে যদি আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, তাহলে মানে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখি, তাহলে দেখতে পাবো কি বরফ হয়ে গেছে। অন্যদিকে ফ্রিজ থেকে যখন ওই বরফটাকে বার করে আনবো, তখন সেটা কি দেখবো গলে গেছে। যেমন তোমাদের জন্য আমি আমার ফ্রিজ থেকে বরফ এনেছি আর বরফটাকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, দেখো জল হয়ে গেছে, তাই না? যখন জলকে আমি ফ্রিজে ঢুকিয়েছিলাম তখন সেটা বরফ হয়ে গেছিল, বরফকে বাইরে বার করে এনেছি, দেখো জল হচ্ছে। পর জল পর পর রে ভাই পর, হ্যাঁ তো পড়েছে। ওকে, তাহলে কি দেখলাম ফ্রিজের মধ্যে কি হচ্ছে। দেখো ফ্রিজের মধ্যে বস্তুগুলোকে রাখি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার ব্যাপারটা মানে কি? ঠান্ডা হওয়ার ব্যাপারটা হচ্ছে বস্তু থেকে তাপ নিষ্কাশন করে না, তাপ নিয়ে নেওয়া, সেটা হচ্ছে কি ঠান্ডা করা। আর বস্তুকে গরম করা মানে কি বস্তুতে তাপ দেওয়া, মানে বস্তুতে গরম করা, তাই না? তাহলে ফ্রিজ কি করে? ফ্রিজ হচ্ছে বস্তু থেকে তাপ নিষ্কাশন করে। কি করে? তাপ নিষ্কাশন করে। তাহলে বস্তু থেকে তাপ নিষ্কাশন করলে কি হয়ে যাবে? সেটা ঠান্ডা হয়ে যাবে। কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। তাহলে একইভাবে যখন আমি জলকে ফ্রিজে রাখলাম, তাহলে জল থেকে তাপ নিষ্কাশিত হলো, এই জল জমে কি হলো? বরফ তৈরি হলো, বরফ। একইভাবে প্রকৃতিতে বরফকে ফ্রিজ থেকে বাইরে বার করে আনলাম, তাহলে কি হলো? বরফ গরম হলো, বরফ গরম হলো। গরম হলে কি হবে? জলে পরিণত হবে। দেখো এইটুকুনিতে তোমরা আমার সঙ্গে এগ্রি করো? ইয়েস অর নো? বলো ইয়েস। করো তো, অবশ্যই করতে তো হবে, তাই না? তাই না? এবার প্রশ্ন হচ্ছে যে এমন কেন ঘটলো? বেসিক জিনিস, ফ্রিজে ঢোকানোর সময় তাপ নিষ্কাশিত হচ্ছিল, বাইরে বার করে নিলে বরফ থেকে বরফের উপর তাপ প্রয়োগ করা হলো, তাই গলে জল হয়ে গেল। এটুকুনি ক্লিয়ার। কিন্তু ঘটনা ঘটলো একটা। ঘটনা হচ্ছে দেখো, এই হচ্ছে বরফ। এটা কি? বরফ কেমন পদার্থ বলো আমাকে? বরফ হচ্ছে কঠিন পদার্থ, কিন্তু বরফ থেকে যে জল হচ্ছে সেটা কি তরল পদার্থ। তার মানেটা কি? এর মানেটা হচ্ছে বস্তুতে যখন আমি তাপ দিলাম অথবা বস্তু থেকে তাপ নিষ্কাশন করে নিলাম, তখন বস্তু একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হলো। ইয়েস। তার মানে বরফকে যদি আমি তাপ দিই, সেটা জল হয়ে যাবে। আবার জল থেকে যদি তাপ আমি নিষ্কাশন করে নিই, সেটা আবার কি হয়ে যাবে? বরফ হয়ে যাবে। তাহলে তাপ দিলে বস্তু তরল হয়ে যাচ্ছে, তাপ গ্রহণ করলে অর্থাৎ নিষ্কাশন করে নিলে বস্তু কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ বস্তুর অবস্থার কি হচ্ছে? এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাচ্ছে, বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাচ্ছে। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় বস্তুর অবস্থার পরিবর্তন। বুঝতে পারলাম? তাহলে অবস্থার পরিবর্তন কি কাকে বলে? কোনো বস্তু, আমার সঙ্গে বলবা, আমার সঙ্গে রিপিট করবা, ভিডিও চলতে চলতে আমার সঙ্গে রিপিট করবা। অবস্থার পরিবর্তন, বস্তুকে তাপ দিলে অথবা কোনো বস্তু থেকে তাপ নিষ্কাশন করে নিলে বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থাতে রূপান্তরিত হয়, একে বলা হয় অবস্থার পরিবর্তন। যেমন জল থেকে তাপ নিষ্কাশন করে নিলে জল বরফে পরিণত হয় এবং বরফ কঠিন বরফে পরিণত হয়, এবং বরফকে তাপ দিলে সেটি তরল জলে পরিণত হয়। এটা উদাহরণ। তাহলে এটা হচ্ছে 1 মার্কের কোশ্চেন আছে পরীক্ষায়, আরামসে লিখে দেবে। এবার একটা জিনিস খেয়াল করো, এই হচ্ছে একটা কাঁচের বিকার। ওকে, এই কাঁচের বিকারের মধ্যে আমি আমার খাওয়ার জন্য স্পেশাল বোতল থেকে একটুখানি জল নিলাম, নিয়েছি। নেওয়ার পর আমার বাড়িতে তৈরি আর কি প্রদীপ, মোমের প্রদীপ, তাই না? তাহলে মোমের প্রদীপ দিয়ে যদি আমি জলটাকে কি করি, গরম করি, কি হবে? সবাই জানো জল কি হয়ে যাবে? গরম হয়ে যাবে, তাই না? জল কি হবে? গরম হবে। কিন্তু
মোমের প্রদীপ দিয়ে যদি আমি বরফের তলায় আগুন দিই তাহলে কি দেখবো? বরফটা এই ঘরের উষ্ণতায় যতটা গলছিল, মোমের প্রদীপ দিয়ে তাপ দিলে আরো স্পিডে গলছে, তাই না? কিন্তু এক্ষেত্রে একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে, বরফের টেম্পারেচার কত বলো আমাকে আগে জানাও। বরফের উষ্ণতা কত? বরফ এর উষ্ণতা কত? হ্যাঁ ঠিক বলেছো, 0°C। ঠিক বলেছো, বরফের উষ্ণতা 0°C। ঠিক আছে, কিন্তু বরফ গলে যে জল হলো, বরফ গলে যে জল হলো, সেই জলের উষ্ণতা কত থাকে বলো? বরফ গলে যে জল হচ্ছে সেই জলের উষ্ণতা কত থাকে? বলে দিচ্ছি, সেই জলের উষ্ণতাও থাকে 0°C। কত থাকে? 0°C। তার মানেটা কি? তার মানে হচ্ছে, এই তো জল আছে, জলকে যদি আমি তাপ দিই, জল তাপ গ্রহণ করে জলের উষ্ণতা বৃদ্ধি পাবে। কিন্তু এই বরফকে যদি একটা পাত্রে নিয়ে তাপ দিই, বরফ গলে জলে পরিণত হবে, কিন্তু সেই জলের যদি আমি টেম্পারেচার মাপি, দেখবো যে সেই বরফ গলা জলের টেম্পারেচার বাড়ছে না। অর্থাৎ বরফের টেম্পারেচার কত ছিল? 0°C। সেই জলের টেম্পারেচার হবে কিন্তু 0°C। কিন্তু প্রশ্ন হচ্ছে কতক্ষণ এই জলের উষ্ণতা 0°C থাকবে, আর কেনই বা থাকছে? ব্যাপারটা হচ্ছে, বরফ তাপ গ্রহণ করছে, হয়েছে, আর জল কি করছে, মানে বরফ তাপ গ্রহণ করে জল হচ্ছে, বুঝতে পারলাম। তাহলে ব্যাপারটা হচ্ছে, বরফ যেহেতু তাপ গ্রহণ করে জল হচ্ছে, সুতরাং কি হচ্ছে, বরফ জল থেকেও তাপ নিয়ে নিচ্ছে। মানে এই যে আমি প্রদীপ দিয়ে জলকে, তলায় তো জল আছে, তারপরে বরফ আছে, জলকে আমি গরম করছি, জলের যেই তাপ যাচ্ছে, জল কি করছে, তাপটা সোজাসুজি বরফকে দিয়ে দিচ্ছে। সুতরাং বরফ তাপগুলো সব নিয়ে নিচ্ছে, এই জন্য জলের উষ্ণতা বাড়ছে না। তাহলে একটা ঘটনা তুমি বুঝতে পারলে যে, যদি বরফ গলে সম্পূর্ণ জল হয়ে যায়, বরফ সম্পূর্ণ গলে যায়, তারপরে কি হবে? তারপর থেকে জলের উষ্ণতা ধীরে 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 বাড়বে। বুঝতে পারলাম? আবার বলছি, রিপিট এক লাইনে। জলকে, সাধারণ উষ্ণতায় যদি জলকে আমি তাপ দিই, তাহলে কি দেখা যাবে? জলের উষ্ণতা বাড়ছে। কিন্তু বরফকে যদি আমি তাপ দিই, তাহলে দেখবো যে বরফ 0° উষ্ণতা, বরফ গড়ে গলে জল হচ্ছে 0°C। কি বললাম? বরফকে যদি তাপ দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে বরফ গলে জল হচ্ছে, কিন্তু সেই জলের উষ্ণতাও 0°C। প্রশ্ন হচ্ছে, কতক্ষণ এই 0°C থাকবে? যতক্ষণ না ওই জলের মধ্যে, মানে বরফ গলে যে জল হচ্ছে, সেই জলের পাত্রে বরফ অবশিষ্ট থাকবে। দেখো এখনো বরফ আছে, এই যে বরফ। সুতরাং এই যে জলের উষ্ণতা, পাত্রের জলের উষ্ণতা 0°C। কিন্তু এখন মনে করো এই জলের মধ্যে আর বরফ নেই, তাহলে এখন যদি আমি এর তলায় তাপ দিই, তাহলে কি দেখবো? এর উষ্ণতা ধীরে 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 বাড়ছে। ঠিক আছে, যতক্ষণ বরফ আছে ততক্ষণ কিন্তু জলের টেম্পারেচার 0°C থাকবে, সে যত তাপই গ্রহণ করুক। বরফ গলবে আর জল থেকে তাপ নিয়ে নেবে, সুতরাং জলকে তাপ বাড়াতে দেবে না। ওকে, তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলবো? এই ঘটনাটা আমি কি দেখতে পেলাম? এই ঘটনাটা আমি দেখতে পেলাম যে বরফ গলে গেল। কি দেখতে পেলাম? বরফ গলে গেল। বরফ গলে কি তৈরি হলো? জল তৈরি হলো। বরফ গলে কি তৈরি হলো বলো আমার সঙ্গে, আমার সঙ্গে বলো। হ্যাঁ, জল তৈরি হলো। আরেকটা জিনিস, বরফের টেম্পারেচার ছিল 0°C, বরফ গলে যে জল হলো তার উষ্ণতা হলো 0°C। তার মানে কি? 0°C এর উষ্ণতার বরফ নিজের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে সমান উষ্ণতার তরল অর্থাৎ জলে পরিণত হলো। এই যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে পদার্থের অবস্থার পরিবর্তন হলো। কারণ কি? বরফ ছিল কঠিন, জল ছিল তরল। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, কঠিন থেকে তরল হলো, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন নেই। এই যে ঘটনাটা, একেই বলা হয় গলন। এই ঘটনাটাকে কি বলা হচ্ছে? গলন। ঘটনাটাকে কি বলা হচ্ছে? গলন। এখন বরফের উষ্ণতা 0°C, জলের উষ্ণতা 0°C, বুঝতে পারলাম। কিন্তু বরফের উষ্ণতা যদি 1°C হতো, তাহলে কি বরফ গলতো কখনো? গলতো না। বরফকে গলতে হলে 0°C উষ্ণতাতেই আসতে হবে। বুঝতে পারলে? মানে 1°C উষ্ণতা যদি বরফ থাকে, তাহলে তাকে আমরা গলাতে পারবো না। বরফকে গলতে হলে বরফের টেম্পারেচার আমাকে 0°C আনতে হবে, তারপরে তাতে যদি তাপ দিই, তাহলে সে গলবে এবং 0°C উষ্ণতারই জল উৎপন্ন করবে। এক্সিলেন্ট। তাহলে এই যে ঘটনাটা, একে কি বলা হচ্ছে? গলন। বুঝতে পারলাম?
তাহলে এখন ব্যাপারটা হচ্ছে আমি তো বরফকে তাপ দিলাম, সেটা 0°C গলে গেল, কিন্তু আমার মোমের প্রদীপের কথাই ভাবো। এই হচ্ছে আমার মোমের প্রদীপ আর এই হচ্ছে আমার মোম। দেখো মোম কিন্তু কঠিন অবস্থায় আছে, আছে তো কঠিন অবস্থায়। তাহলে মোমকে যদি আমি এখন গরম করি তাহলে কি দেখতে পাবো? মোম গলে গলে পড়ছে, দেখতে পাচ্ছ একটু একটু মোম গলে পড়ছে। একটু কাছে নিয়ে যাই তোমাদের, দেখো মোম গলে পড়ছে কি পড়ছে না তাপ দেওয়ার পর? পড়ছে তো, মোম গলে পড়ছে তো, ভেরি গুড। তাহলে প্রশ্ন হচ্ছে যে বরফকে আমি ঘরের নর্মাল টেম্পারেচারে রাখলাম, বরফ গলে গেল, কিন্তু মোম দেখো ঘরের নর্মাল টেম্পারেচারে আছে কিন্তু মোম গলছে না, মোম কিন্তু গলছে না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বরফ 0°C গলে যায়, কিন্তু মোম 0°C গলে না। মোম 0°C গলে না। তার মানে কি বললাম? মানেটা হচ্ছে বরফকে গলার জন্য 0°C এলেই যথেষ্ট, কিন্তু মোমকে গলতে গেলে 0°C থেকে অধিক তাপমাত্রা প্রয়োজন। বুঝতে পেরেছো? আমাদের এই ঘরের রুম টেম্পারেচার কত হয় আমি বলেছি, রুম টেম্পারেচার সবসময় 25°C। তাহলে বরফ রুম টেম্পারেচার 25°C কি আরামসে গলে যাবে, কারণ কি 0°তেই গলে, 25 তো আরো তাড়াতাড়ি গলবে, কিন্তু মোম 0°তে গলে না। এতে একে গলাতে গেলে আরো বেশি তাপ দিতে হয়। তার মানে কি পেলাম? বরফ একটা নির্দিষ্ট উষ্ণতাতেই গলছে, কিন্তু মোম তাহলে আরেকটা নির্দিষ্ট উষ্ণতাতে গলবে। মোমের জায়গায় আমি যদি রাখতাম আরো গলে যায় এমন কিছু পদার্থ, যেমন লোহা। লোহা গলে তো, ঝালাইয়ের দোকানে গিয়ে দেখেছো তো, লোহা গলিয়ে ফেলছে দিয়ে দুটো মানে ধরো পাইপ আটকাতে হবে, দুটো পাইপকে জোড়া দিতে হবে, লোহা গলিয়ে জোড়া দিল, তাহলে সেই টেম্পারেচার কিন্তু আলাদা। তাহলে প্রত্যেক বস্তু গলতে গেলে আলাদা আলাদা টেম্পারেচার নেয় না? ইয়েস অর নো? ইয়েস, তাই না? প্রত্যেক বস্তু গলতে গেলে আলাদা আলাদা টেম্পারেচার গ্রহণ করে, মানে আলাদা আলাদা টেম্পারেচার পৌঁছায়, গ্রহণ করে না, পৌঁছায়। যেমন বরফ 0°তে পৌঁছায়, লোহা অন্য কিছুতে পৌঁছাবে, অ্যালুমিনিয়াম অন্য কিছুতে পৌঁছাবে, তাই না? তাহলে প্রত্যেক পদার্থ গলতে গেলে একটা নির্দিষ্ট উষ্ণতাতে পৌঁছাতে হয়। এই যে নির্দিষ্ট উষ্ণতাটা, সেটাই ওই নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে বলা হচ্ছে গলনাঙ্ক। যেহেতু ওই নির্দিষ্ট উষ্ণতায় এসে বস্তুটা গলে, সেহেতু এই ঘটনাটাকে, এই উষ্ণতার নির্দিষ্ট উষ্ণতাকে বলা হচ্ছে কি গলনাঙ্ক। আর যে ঘটনাটা ঘটছে সেটাই বস্তু গলে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় গলন। আমি আবার এক লাইনে তোমাদের গলন আর গলনাঙ্ক ব্যাপারটা বলে দিচ্ছি। কোনো বস্তুকে তাপ প্রয়োগের ফলে বস্তুর নিজের উষ্ণতা অপরিবর্তিত রেখে কঠিন থেকে তরলে পরিণত হয়, এই ঘটনাকে বলা হয় গলন। ফার্স্ট পয়েন্ট হয়ে গেল। সেকেন্ড, গলনাঙ্ক। কোন নির্দিষ্ট বস্তুকে গলাতে গেলে, কোন নির্দিষ্ট বস্তুকে গলাতে গেলে তাকে একটি নির্দিষ্ট, না না, যে কোনো বস্তু, বেশিরভাগ কঠিন পদার্থই একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছালে সেটি গলতে শুরু করে, একেই বলা হয় বস্তুটি গলনাঙ্ক। আরেকবার বলছি, বিভিন্ন কঠিন পদার্থ, বেশিরভাগ কঠিন পদার্থকে তাপ দিলে সেই কঠিন পদার্থগুলি একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছানোর পরই গলতে শুরু করে। এই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হচ্ছে বস্তুটির গলনাঙ্ক। কি বলা হচ্ছে? বস্তুটির গলনাঙ্ক। বরফের ক্ষেত্রে গলনাঙ্ক কত? বরফের ক্ষেত্রে গলনাঙ্ক 0°C। ঠিক আছে, অ্যালুমিনিয়াম মোমে একটু পরে আসছি। এই পর্যন্ত ক্লিয়ার? দেখো তোমরা দেখেছো যে জলকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম, জল জমে বরফ হয়ে গেল। জল তরল ছিল কিন্তু জমলো, বরফ হয়ে গেল। একইভাবে মোম, এই যে মোম, এই মোমটাকে দেখো তাপ দিচ্ছি, মোম গলছে। আমি একটু হাতের উপরে ফেললাম, ঠিক আছে, আমার খুব একটা অসুবিধা হয় না। এবার দেখো হাতের উপর যে পড়লো, দেখো মোমটা কি হচ্ছে, দেখো মোমটা তরল ছিল, দেখো ধীরে ধীরে কি হয়ে গেল, জমে কঠিন হয়ে যাচ্ছে না? দেখো গায়ে আটকে গেল, এই যে কঠিন হয়ে গেল, তাই না? খুব একটা টেম্পারেচার থাকে না, ওই জন্য আমি চেষ্টা করলাম অন্য কিছুর উপর ফেললে বেটার হতো, অসুবিধা নেই। যাই হোক, তাহলে কি দেখলাম? দেখলাম যে জলকে যদি ফ্রিজে রাখি তাহলে জল জমে কি হয়ে যায়, বরফ। অন্যদিকে মোম, গলিত মোম, না গলিত না, লিখে লিখি তরল। তরল মোমকে যদি আমি নর্মাল ঘরের উষ্ণতায়
ঘরের উষ্ণতায় রাখি, তাহলে মোম কি দেখবো জমে কঠিন হয়ে গেছে, তাই না? তাহলে বরফ এই জলকে ফ্রিজের মধ্যে ঢোকালে জল ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছে। গলিত অর্থাৎ তরল মোমকে যদি ঘরের উষ্ণতা থাকে তাহলে কি দেখতে পেলাম, মোম কঠিনে পরিণত হচ্ছে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এখানেও অবস্থার পরিবর্তন ঘটছে। তরল জল, তরল হচ্ছে মোম, এদেরকে যখন আমি তাপ নিষ্কাশন করতে দিচ্ছি তখন সেখান থেকে তাপ বেরিয়ে আসছে এবং সেগুলোর অবস্থার পরিবর্তন হচ্ছে এবং সেগুলো কিসে হচ্ছে, কঠিনে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে, কঠিনে পরিণত হচ্ছে। অর্থাৎ কোনো বস্তু যখন তাপ বর্জন করতে শুরু করে তখন একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছানোর পর সে কি হয়ে যায়, কঠিনে পরিণত হতে যায়। কি হয়ে যায়, কঠিনে পরিণত হচ্ছে। আগেরটাই কি দেখলাম, একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছালে গলতে শুরু করে, ওই ঘটনাটাকে আমরা বলছিলাম গলন। তাহলে এইখানে কি হচ্ছে, একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছানোর পর কঠিন হয়ে যাচ্ছে, তাহলে এই ঘটনাকে আমরা কি বলবো, কঠিনী ভবন। কি বলবো, কঠিনী ভবন। এই ভবন মানে কিন্তু বাড়ি, এখানে ভবন না মানে বাড়ি না। এই ঘটনাটাকে কি বলা হচ্ছে, কঠিনী ভবন। কি বলা হচ্ছে, কঠিনী ভবন। ভেরি গুড। তাহলে আগের বার বস্তুকে গলার জন্য একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছাতে হচ্ছিল, তারপরে বস্তুটা গলছিল, ওই নির্দিষ্ট উষ্ণতাকে আমরা বলছিলাম গলনাঙ্ক। তাহলে এই ক্ষেত্রেও তো ওই জলকে অর্থাৎ তরল পদার্থকে একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছাতে হবে, তারপরেই সে না কঠিন হতে পারবে। তো ওই যে নির্দিষ্ট উষ্ণতা, এই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হচ্ছে হিমাঙ্ক। কি বলা হচ্ছে, হিমাঙ্ক। আচ্ছা, হিম মানে তোমরা প্রত্যেকেই জানো, হিম মানে হচ্ছে বরফ, আর সেই বরফ থেকে মানে বরফের নাম থেকে কি এসছে, হিমাঙ্ক। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে কঠিন ভবনটা দু লাইনে বলার চেষ্টা করি। কোনো তরল বস্তু তাপ নিষ্কাশনের দ্বারা বা আবার প্রথম থেকে বলছি, কোনো তরল বস্তু তাপ বর্জনের দ্বারা একটা নির্দিষ্ট উষ্ণতায় কঠিনে পরিণত হয়, একেই বলা হচ্ছে কঠিন ভবন। ফার্স্ট পয়েন্ট হ্যালো। সেকেন্ড, কোনো তরল বস্তু, কোনো তরল পদার্থ তাপ বর্জন করতে করতে একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছালে কঠিনে পরিণত হয়। এই নির্দিষ্ট উষ্ণতাকেই কি বলা হচ্ছে, হিমাঙ্ক। কি বলা হচ্ছে, হিমাঙ্ক। এইবার আসবো কতগুলো পদার্থের হিমাঙ্ক। সবার প্রথমে আমি শুরু করব বরফ দিয়ে। সবার প্রথমে, আচ্ছা বরফ না, জল দিয়ে, জল দিয়ে, জল জল। তাহলে জলকে বরফে পরিণত করার জন্য আমাকে কত ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যাওয়ার প্রয়োজন, বলো বলো। ঠিক বলেছো, জলকে বরফে নিয়ে যাওয়ার জন্য, জলকে বরফে পরিণত করার জন্য আমাকে 0°C নিয়ে যেতে হবে। মানে আমার কাছে এই বিকারের মধ্যে জল আছে, দেখতে পাচ্ছ, জল আছে। এই জলকে যদি আমি বরফ করতে চাই তাহলে এই জলের উষ্ণতা আমাকে কত ডিগ্রিতে নিয়ে যেতে হবে, 0°C নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই জলটা কি হয়ে যাবে, জমে বরফ হয়ে যাবে। বুঝতে পারলাম? একইভাবে তরল মোম কে যদি আমি ঘরে নর্মাল 25°C উষ্ণতাতে রেখে দিই তাহলে সেটা কঠিন মোম হয়ে যায়, জমে যায়, তাই না? তাহলে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে আমরা কি বললাম, একটা নির্দিষ্ট উষ্ণতায় গেলে কঠিন হয়ে যায়, একেই বলা হচ্ছে কঠিন ভবন। এবং যে নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছালে কঠিন হয় তাকে বলা হচ্ছে হিমাঙ্ক। ওকে, এইবার আমি একটা চার্ট তৈরি করি, তোমাদের দেখাবো যে এই চার্টে থাকা পদার্থগুলো কোন উষ্ণতায়, কোন উষ্ণতায় গলতে শুরু করে অর্থাৎ গলনাঙ্ক কত, এবং কোন উষ্ণতায় জমতে শুরু করে অর্থাৎ হিমাঙ্ক কত। চলে এলাম এই ছকে। দেখো, ছকে লিখেছি পদার্থের নাম, হিমাঙ্ক আর গলনাঙ্ক। আচ্ছা, হিমাঙ্ক আর গলনাঙ্ক আমরা ডিগ্রি সেলসিয়াসে মেজারমেন্ট করবো অর্থাৎ মাপবো। ঠিক আছে, ওই জন্য ডিগ্রি সেলসিয়াসে লিখেছি। তাহলে সবার প্রথমে বরফ, সব থেকে ইজি, সবাই জানো হিমাঙ্ক আর গলনাঙ্ক। হিমাঙ্ক দেখো 0, গলনাঙ্ক দেখো 0। পরেরটাই পারদ। পারদ থাকে কোথায় একটুখানি বলি। পারদ থাকে হচ্ছে থার্মোমিটারের মধ্যে। থার্মোমিটার যখন আমাদের জ্বর হয়, যদি ইলেকট্রিক না হয়, কাঁচের যেগুলো ছিল আগে, সে আমাদের বগলে গুঁজে দেওয়া হতো, 1 মিনিট রাখার পর বার করে নিয়ে দেখা হতো যে পারদ উপরে উঠেছে, মানে একটা কালো রঙের দাগ উপরে উঠে গেছে, তাই না? তো ওই যে কালো রঙের দাগটা তৈরি হতে পারদ দিয়ে, থার্মোমিটারে পারদ থাকে। ঠিক আছে, পারদ। যে পারদের হিমাঙ্ক দেখো -39.5, গলনাঙ্ক দেখো -39.5। পরেরটা চলে যে সোনা। উফ,
সোনা, সোনার চাঁদের সোনা। সোনা হচ্ছে 1063, 1063, গলনাঙ্ক 1063। তামা, এই যে আমাদের কারেন্টের তার টারগুলো তৈরি হয় তামা দিয়ে, 1083, দেখো গলনাঙ্ক 1083। ঢালাই লোহা হিমাঙ্ক প্রায় 1200, গলনাঙ্ক প্রায় 1200। এখন একটুখানি বলে রাখতে হবে, হিমাঙ্ক নিয়ে আমরা শুধু বরফ নিয়ে বলেছি, কিন্তু বরফ হচ্ছে কঠিন পদার্থ, ঠিক আছে? মানে তুমি ভেবো না হিমাঙ্ক মানে টেম্পারেচার খুব লো থাকবে, এমন না। যে কোনো পদার্থ তরল থেকে কঠিন হতে গেলে যে নির্দিষ্ট টেম্পারেচারে আনতে হয় সেটাই হচ্ছে হিমাঙ্ক, ঠিক আছে? যেমন লোহা তোমরা দেখছো ওই গোলাচ্ছে, মানে ওই ঝালাই দিয়ে, ওই ঝালাইয়ের যে কি বলবো বাতিটা থাকে, ফ্লেম বেরো যেটা দিয়ে, যে লোহাকে গলাচ্ছে, আর লোহা মাটিতে পড়তেই ঠান্ডা হয়ে যাচ্ছে, যে শক্ত হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, লোহার গলনাঙ্ক কত? গলনাঙ্ক হচ্ছে লোহা কোথায়, এই যে 1200। এবার যখন ওই ফ্লেমের সামনে রাখা হচ্ছে, তার ফ্লেমের উষ্ণতা 1200 ডিগ্রির বেশি, ওই জন্য লোহা গলে গেল। কিন্তু যেই গলে নিচে পড়তে শুরু করলো, প্রকৃতিতে তো টেম্পারেচার নর্মাল 25 ডিগ্রি সেলসিয়াস, তো ওইখানে পৌঁছতে পৌঁছতে ও তো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে মানে কি, মানে সেই তুলনায় আর কি ও তার কি হয়ে যাবে, হিমাঙ্কে পৌঁছে যাবে না। হিমাঙ্ক তো 1200, মানে 1200 থেকে কম টেম্পারেচার পেলেই কি হয়ে যাবে, ও জমতে শুরু করে দেবে। বুঝতে পেরেছো? আমাদের প্রকৃতির টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, এই জন্যই আমরা কি দেখতে পাই, সোনা, তামা, লোহাকে কি অবস্থায় দেখতে পাই, কঠিন অবস্থায়। কিন্তু বরফকে আমাদের নর্মাল টেম্পারেচারে কি দেখতে পাই, তরল। এমনকি পারদকেও আমরা নর্মাল টেম্পারেচারে অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস ঘরের উষ্ণতায় দেখতে পাই তরল। বুঝতে পারলাম? জিনিসটা ক্লিয়ার হলো? সবার কিন্তু গলনাঙ্ক সমান না। বরফের ক্ষেত্রে নির্দিষ্ট, পারদের ক্ষেত্রে নির্দিষ্ট, সোনা, তামা, ঢালাই লোহার ক্ষেত্রে নির্দিষ্ট। তবে এইখানে একটা ছকটা দেখে তুমি হয়তো চমকে গেছো যে এই যে পদার্থগুলো লিখেছি এদের গলনাঙ্ক আর হিমাঙ্ক সেম। মানে বরফকে গলাতে গেলেও 0 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যেতে হবে, আর বরফকে জমাতে মানে জলকে জমাতে গেলেও হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে হবে। একইভাবে পারদ, পারদকে যদি ঠান্ডা করতে হয় মানে জমাতে হয়, তাহলে ফ্রিজে ঢুকিয়ে দিলে সেটা কি হয়ে যাবে, জমবে না। ভালো করে দেখো, পারদকে যদি আমি ফ্রিজে ঢোকাই সে কিন্তু জমবে না, কারণ ফ্রিজের টেম্পারেচার -1-2 ডিগ্রি থাকে। কিন্তু পারদকে জমাতে গেলে কত দরকার, -39.5 ডিগ্রি, প্রায় 40 ডিগ্রি, -40 ডিগ্রির কাছাকাছি। সুতরাং পারদকে যদি আমি উত্তর মেরুতে বা দক্ষিণ মেরুতে অর্থাৎ আন্টার্কটিকা রিজিয়নে যদি নিয়ে যাই, তাহলে ওখানকার টেম্পারেচার আমরা জানি -70 ডিগ্রির থেকেও নিচে থাকে অনেক সময়। তো সেই সময় সেখানে কি দেখবো, পারদ জমে বরফ না, জমে কঠিন হয়ে গেছে। কিন্তু সেই পারদকে যখন আমি আমাদের ভারতবর্ষে নিয়ে আসবো, ভারতবর্ষে কি মানে হিমালয় যাচ্ছি না আর কি, আমাদের বাড়ি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসবো, বুঝতে পারছো? নদিয়া অঞ্চলে, নদিয়া, আমার পশ্চিমবঙ্গে নদিয়া থাকি, তা নদিয়াতে নিয়ে আসবো, তো তখন কি দেখবো, না আছে নদিয়াতে বরফ, না আছে অন্য কিছু। নদিয়ার টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, গরমকালে বাজ দিলাম চল্লিশে পৌঁছে যায়, তো সেই সময় পারদকে কি দেখবো, পারদকে অবশ্যই কি দেখবো, গলে গেছে তরল অবস্থায়। এই কোশ্চেনটা পরীক্ষায় দেয় খুব। কিন্তু সোনা, তামা, লোহা এগুলোকে যদি আমাকে তরল অবস্থায় দেখতে হয়, তাহলে এগুলোকে আমাকে তরল অবস্থায় দেখতে হলে, যদি সোনাকে দেখতে হয় তাহলে তো আমাকে যেতে হবে জুয়েলারির দোকানে। সেখানে যখন সোনা গলায় তখন দেখবো যে একটা ভাট্টি আছে, ভাট্টি মানে উনুন মতো, তার মধ্যে হিট দিচ্ছে, তারপরে সোনা গলছে, ঠিক আছে? সেরকম। আর তামাকেও সে একই। আর ঢালাই লোহা তো আমাদের এদিকে তৈরি হয় না, বড় বড় কলকারখানায় ঢালাই লোহার কাজ হয়। যেমন আমাদের যে হাত কল আছে না, চাপা কল, সেগুলো ঢালাই লোহার হয়। তারপরে আমাদের যে বাড়ির ছাদের যে শিক দেওয়া হয়, তারপরে ঢালাই করে শিকগুলো ঢালাই লোহার হয়। সুতরাং যেগুলো ওগুলো বড় বড় ফ্যাক্টরিতে তৈরি, তো সেখানে গিয়ে দেখতে পারি, কিন্তু আমাদের এই অঞ্চলে নেই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ঘটনা, যে কোনো পদার্থের হিমাঙ্ক আর গলনাঙ্ক সমান হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে এমন যে এমন কতগুলি পদার্থের নাম লেখো যাদের গলনাঙ্ক আর হিমাঙ্ক সমান। তখন কি লিখবা, বরফ, পারদ, সোনা, তামা, ঢালাই লোহা। গেল। তার সঙ্গে যদি আরেকটু বেটার হয় তাহলে কি লিখবা, যেমন বরফ এর গলনাঙ্ক আর হিমাঙ্ক 0, যেমন সোনা এর গলনাঙ্ক হিমাঙ্ক 1063, যেমন ঢালাই লোহা এদের গলনাঙ্ক হিমাঙ্ক 1200। ওকে, ক্লিয়ার? তবে প্রকৃতিতে এমনও কিছু পদার্থ আছে যাদের গলনাঙ্ক আর হিমাঙ্ক সমান না, মানে কোনো নির্দিষ্ট টেম্পারেচার যে পৌঁছালে যে সে জমবে তেমন কিছু হয় না। যেমন মনে করো এই মোম, যেমন এই মোম, ঠিক আছে? এই মোমটাকে যদি আমি অনেকক্ষণ ধরে ছোট টুকরো, এই যে ছোট টুকরো, আচ্ছা ভালো করে খেয়াল করো তো, মোমটা একটুখানি মানে ওই
প্রদীপের কাছে ছিল, দেখো মোমটা গলেনি কিন্তু নরম হয়ে গেছে। ভালো কথা কই, দেখো চিনতে পারছি। কিন্তু যদি মোমটা শক্ত হতো তাহলে ভাঙতে হতো আমাকে, বুঝতে পারলাম? তার মানে কি মোমটা ধীরে 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 গলছে, সম্পূর্ণরূপে এখন গলছে না। এটা আমি বলি দেখি, বরফ, বরফ তো দেখেছো, পিওর বরফ। ভালো করে খেয়াল করে দেখো, এই যে বরফ, এই বরফকে যদি আমি তাপ দিই, একটু কম তাপে দিলাম, বেশি তাপে দিয়েছি, যাই দিই, বরফকে কখনো কি মোমের মতো আমি ছিটতে পারবো? মানে মোম যখন শক্ত একটুখানি তাপ দিলে হালকা নরম 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 হয়, তেমন কি হচ্ছে? গাদা গাদা হচ্ছে না তো? গাদা গাদা আর যেটা বলি হচ্ছে না তো? তাই বরফকে আমাকে ডাইরেক্ট ভাঙতে হবে। এমন কোনো উষ্ণতা নেই যে বরফকে আমি সেই উষ্ণতায় নিয়ে যাওয়ার পর বরফ কঠিন থেকে অর্ধ কঠিন মানে জেলি জেলি হয়ে গেল, তা তো কখনো হয় না, একবারে শক্ত থাকে। সোনাও তাই, মানে 1063-তে পৌঁছানোর আগে পর্যন্ত ও সোনা শক্তই থাকবে, কিন্তু যেই 1063-তে পৌঁছাবে সরাসরি গলতে শুরু করে দেবে। ঢালাই লোহাও তাই, যতক্ষণ না 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাচ্ছে ততক্ষণ ও শক্তই থাকবে, তারপরে যখন 1200 ডিগ্রিতে পৌঁছবে সে ডাইরেক্ট গলে যাবে। বুঝতে পারছিস? মাঝখানে যে দশা, নরম নরম দশা, এই কেস এগুলোর ক্ষেত্রে হয় না। কিন্তু তুমি মোমটার ক্ষেত্রে কি দেখলে? মোমটার ক্ষেত্রে দেখতে পেলাম সেটা শক্তই আছে। আচ্ছা, প্রদীপটা দিয়ে দেখায়, দেখো প্রদীপের কাছে নিয়ে যাচ্ছে, হ্যাঁ দেখো প্রদীপের যে সামনের দিকে যে মোমগুলো আছে, দেখো আমি একটুখানি তুলে আনি, হ্যাঁ এই যে উঠে গেছে, ভালো করে খেয়াল করে দেখাবে। দেখো এই যে মোমটা দেখো কেমন সফট হয়ে গেছে না? এটা কি গলেনি এখনো সম্পূর্ণ, কিন্তু সফট হয়ে গেছে। কিন্তু অনেকটা দূরের যে মোমগুলো ছিল, যেমন এই মোমটা, দেখো হাজার ঘষলেও কিন্তু সেরকম ভাবে কিন্তু উঠছে না, তার মানে কি এটা বেশি শক্ত, ওটা কম শক্ত। তাহলে এদের ক্ষেত্রে বেশি শক্ত কম শক্তর কেস আছে যে মোমকে একটুখানি টেম্পারেচার ও হালকা তরল হলো না কিন্তু গললো, হালকা তারল্য ভাব এলো। কিন্তু আহ কঠিন মোমের ক্ষেত্রে দেখো, মানে কঠিন মোম দেখো ডাইরেক্ট ভাঙতে ভেঙে যাচ্ছে। এটাকে যখন আমি একটুখানি টেম্পারেচার দেবো তখন কি দেখবো? তখন দেখবো এমন হয়ে গেছে, যে হাতে নিচ্ছি কি হচ্ছে, এই যে মানে হালকা নরম সফট হয়েছে। কিন্তু বরফের ক্ষেত্রে কি তা দেখা যায়? যায় না। তাহলে এই জন্যই বলা হয় যে মোম, কতগুলো পদার্থের নাম বলে আমি বলছি, মোম, কাঁচ, মাখন, চর্বি, মানে খাসি দেখেছো? খাসি, তোমরা যদি নিরামিষি হও তাহলে সরি কি বলবো আর, খাসির যে মাংস হয়, মাংস সাদা সাদা কালারের ঝুড়েতে করে করে চর্বি। তারপরে আমাদের বাড়ির সামনে দেবে হাই রোড গুলো, কালো কালারের যে হাই রোড, সেগুলো কি দিয়ে তৈরি হয়? পিচ আর ক্রোমাকে তৈরি, যে পিচ যদি হাতে নিয়ে দেখো কিছুক্ষণ হাতে রাখলে হাতে আটকে যাবে, আবার কিছুক্ষণ এমনি নর্মাল জলের মধ্যে রাখো একটু ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ জমে শক্ত শক্ত হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এইগুলোর ক্ষেত্রে আবার আরেকবার বলছি, পিচ, মাখন, কাঁচ, চর্বি। পিচ, মাখন, কাঁচ, চর্বি। তাহলে পিচ, মাখন, কাঁচ, চর্বি আর হচ্ছে মোম, এই যে পাঁচটা পদার্থের নাম বললাম, এদের কিন্তু গলনাঙ্ক আর হিমাঙ্ক নির্দিষ্ট নয়। আবার পাঁচটা পদার্থের নাম বললাম, বরফ, পারদ, সোনা, তামা, ঢালাই লোহা, এদের কি? আচ্ছা লোহা বললে কিন্তু হবে না, ঢালাই লোহা লোহার মধ্যে পার্থক্য আছে। বলার সময় মানে নির্দিষ্ট হিমাঙ্ক গলনাঙ্ক আছে, এমন পদার্থ বলার সময় কিন্তু ঢালাই লোহাই বলতে হবে, তুমি কিন্তু শুধু লোহা বলতে পারবা না। ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে ছক, ছকটা তোমাদের টেক্সট বই পেজ নাম্বার 33-তে দেওয়া আছে। তাহলে আজকের ক্লাস এইখানেই সমাপ্ত করছি। নেক্সট ক্লাসে চলে আসবো পদার্থের মানে তরল মানে কঠিন থেকে তরলে গেলে মানে অবস্থান পরিবর্তনে পদার্থের আয়তনের কি পরিবর্তন হয় সেটাতে আসবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর ভালোভাবে পরিবেশ ও বিজ্ঞান শিখতে গেলে এই ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে হবে, কারণ আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বেস, প্রত্যেকটা জিনিসে প্র্যাকটিক্যালি বোঝানো হয়। যদি ভালো করে প্র্যাকটিক্যালের জন্য বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও যে দাদা বুঝতে পেরেছি, খুব ভালো লাগলো, ঠিক আছে? এমন জানাবা, তাহলে কি হবে, আমি বুঝতে পারবো এবং আমারও ভালো লাগবে ক্লাসগুলো আরো ভালোভাবে করানো। ঠিক আছে? সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং নিজের অন্যান্য বন্ধু বান্ধবীদেরও শেয়ার করো, কারণ এমন ভালো ভিডিও যখন তুমি তোমার বন্ধু বান্ধবীদের শেয়ার করবা এবং তারা দেখে নিজেরাও কিছু শিখতে পারবে, তারা তখন তোমাকে থ্যাংক ইউ জানাবে, বলবে যে বন্ধু ভালো জিনিস পাঠিয়েছিলি, আমিও কিছু শিখলাম। বুঝতে পেরেছো? কারণ একসঙ্গে যখন তোমরা সকলে ভালো নাম্বার পাবা, তাহলে ভাবো যতদিন আমরা বাঁচবো ততদিন আমাদের পাশাপাশি একই রকম ভালো বন্ধু থাকবে, না হলে বন্ধু বিচ্ছেদ করবে। সে যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছুই করো। দেখা হচ্ছে সামনের ক্লাস, যতদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই যেইটুকুনি পার্ট পড়ানো হলো তোমাদের টেক্সট বই 32 থেকে 33 পেজ পর্যন্ত, সেইটুকুনি পার্টই
ভালো করে রিভিশন করো এবং তার মাঝখানে ছোট 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 প্রশ্ন নিজের খাতায় লেখো এবং তার উত্তর করতে থাকো, অথবা ছাত্র বন্ধু অথবা শিক্ষক বই থাকলে সেখান থেকে পড়ো, মুখস্থ করো এবং লেখো। তোমরা এই দোষটা করো, লেখো না, লিখতে হবে। ওকে, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ধন্যবাদ।